ফারা একেবার শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ মৃদু হাসে। ফারা শুদ্ধর অমন তীক্ষ্ণ দৃষ্টিতে কেমন কেঁপে ওঠে। দৃষ্টি নামিয়ে নেয় আবারও। জিভ দিয়ে ঠোঁট ভেজায়। তখনই বুঝলো তার ঠোঁট জোড়া তার প্রিয় পুরুষের দখলে চলে গিয়েছে। ফারা চোখ বুঝে শুদ্ধর শার্ট খামচে ধরে। শুদ্ধ যেন নিজের মাঝেই নেই। শাড়ির ভাঁজে হাত রেখে ফারাকে নিজের থেকে দিকে আরেকটু টেনে নেয়। বেশ অনেকটা সময় পর ফারাকে ছেড়ে শক্ত করে ফারাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ফারা শুদ্ধর বুকে পড়ে থাকে। শুদ্ধ মৃদু হাসল। ফারার মাথা থেকে শাড়ির আঁচল নেমে গিয়েছে। শুদ্ধ ফারার উন্মুক্ত কাঁধে গাঢ় চুমু আঁকে। ফারা থেমে থেমে বলে, শুদ্ধ ফারা ঠোঁট জোড়ায় তার ঠোঁট জোড়া রেখে বিড়বিড়িয়ে বলে, একদম ভাই বলবে না, মাত্র চুমু খেয়েছি পাখি, আবার ভাই ডাকছো? হাজবেন্ড হই তোমার। সেদিনের পর আরও 3 দিন পেরিয়েছে। মায়ের টানা 1 মাস পড়াশোনা সব বন্ধ থাকায় বেচারি বেশ হিমশিম খেয়ে যাচ্ছে। কয়েকদিন পর কলেজে ক্লাস টেস্ট, আর কিছু পড়া হয়নি তার। এশার নামাজ পড়ে খেয়ে পড়তে বসেছিল। টানা অনেকক্ষণ পরে হাঁপিয়ে গিয়েছে। ঘড়িতে সময় দেখলো 11টা পেরিয়েছে। মায়ের মন খারাপ হয়। ইরফানকে আজ সে সেই সকালে দেখেছিল, আর একবারও দেখেনি। তার একটা খোঁজও নেয়নি। খারাপ লোক তাকে ভুলে গিয়েছে, তাকে ইম্পর্টেন্ট দেয় না। মায়েরা একা একাই মুখ ফুরিয়ে অভিমান জমিয়ে রাখল। পায়ের কাছে লিওকে ঘুরঘুর করতে দেখে মায়েরা চেয়ার থেকে উঠে লিওকে কোলে তুলে নেয়। 2 হাতে জড়িয়ে নিয়ে বলে, এই লিও, তুই এত কিউট কেন রে? ইস, ইচ্ছা করে টুপ করে খেয়ে ফেলি। ইরফান তখনই ঘরে প্রবেশ করে। মায়েরার কথাটি শুনে বলে, ওকে খাওয়ার পারমিশন কখনোই পাবে না। তুমি চাইলে আমাকে টেস্ট করতে পারো। দিস পারমিশন ইজ অলওয়েজ গ্র্যান্টেড। ইরফানের কথা শুনে মায়েরার থতমত খেয়ে তাকায়। ইরফানকে দেখেও কিছু বলল না। তাকে সারাদিন ভুলেছিল, এখন সেও কথা বলবে না লোকটার সাথে। মায়েরা আবারও লিউকে আদর করতে ব্যস্ত হয়। ইরফান মায়েরার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, তবে কিছু বলল না। হাতগুলি খুলে রাখলো টেবিলে। এরপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হয়। পরনে কালো গ্যাবার্ডিন প্যান্ট, তার উপর কালো শার্ট গায়ে জড়ালো। 2 পায়ের প্যান্ট গুটিয়ে নিল। এরপর শার্ট এর হাতা কুনি পর্যন্ত ভাঁজ করে সবগুলো কাজ মায়রার দিকে চেয়ে করেছে। মায়রা মাঝে মাঝে তাকিয়েছে, তবে সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়েছে। ইরফান তার সব কাজ শেষে মায়রার সামনে এসে দাঁড়ায়। জিজ্ঞেস করে, মেডিসিন নিয়েছো? মায়রা কথা বলল না। ইরফান মায়রাকে চুপ থাকতে দেখে ভ্রু কুচকে বলে, কি প্রবলেম, কথা বলছো না কেন? মায়রা লিউকে নিয়েই ইরফানের দিকে এগিয়ে এসে বলে, আমার খোঁজ নিয়ে কি হবে আপনার? যার কাছে সারাদিন ছিলেন তার কাছেই যান। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়রার দিকে। মায়রাকে টেনে তার সাথে চেপে ধরে মায়রা চেঁচিয়ে ওঠে। আল্লাহ, আমার লিও ভর্তা হয়ে গেল। ইরফান বিরক্ত হয়ে তাদের মাঝ থেকে লিওকে চিমটি দিয়ে ধরে নামিয়ে দেয়। লিও একটু আওয়াজ করল। ইরফান তার কাজ করে মায়রাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, কাজ ছিল আমার। মায়রা রেগে বলে, হ্যাঁ, তো সেই মহা মূল্যবান কাজ রেখে আবার এলেন কেন? ইরফান টেবিলের ওপর শুধু ঔষধের পাতা দেখে বুঝলো মায়রা ঔষধ খেয়েছে। কোনো কথা ছাড়াই মায়রাকে করে তুলে নেয়। মায়রা ইরফানকে ছেড়ে বলে, খবিশ লোক, ছাড়ুন আমায়। একদম আমায় মনে রাখে না, আমায় ইম্পর্টেন্ট দেয় না, অ্যাটেনশন দেয় না। ইরফান মায়রাকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ঠোঁট বাঁকিয়ে শীতল কণ্ঠে বলে, অ্যাটেনশন চাই তোমার? মায়রা ইরফানের কথায় নিভে গেল। রেগে কি সব বলে দিয়েছে। ইরফান ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়। মায়রা অবাক হয়ে দেখছে ছাদ ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। রং বেরঙের লাইটিং সহ কি কি সব দিয়ে যে সাজিয়েছে মায়রা বুঝতেই পারছে না, তবে ভীষণ সুন্দর লাগছে। লাইটের পাওয়ারগুলো ভীষণ অল্প। মায়রার এত ভালো লাগলো, শুধু হঠাৎই এগিয়ে এসে বলে, হাই কিউট কাপড়, স্বাগতম ভাবি সাহেবা। দেখো তো পছন্দ হয়েছে কি না। ব্রেনের ক্রেডিট ইরফান, আর মোর ক্রেডিট বেশি হাফ। শুধুর কথা শুনে মায়রা অবাক হয়ে সাথে লজ্জা পায়। ইরফানের দিকে চেয়ে মিনমিন করে বলে, আমায় নামিয়ে দিন। ইরফান শুদ্ধর উদ্দেশ্যে বলে, তুই যা, আমার বউ লজ্জা পাচ্ছে। শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। মায়রা আরও লজ্জা পায়। মায়রার বুকে একটা কিল দিয়ে বলে, অসভ্য লোক। ইরফান কিছু বুঝল না। শুদ্ধ বিড়বিড় সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, আজ আমি সিঙ্গেল বলে। ইরফান মায়রাকে নিয়ে বাম দিকে এগিয়ে গিয়ে এক জায়গায় মায়রাকে দাঁড় করিয়ে দেয়। মায়রা সামনে অবাক হয়ে তাকায়। একটি ছোট্ট টেবিলের উপর খুব সুন্দর একটি কেক রাখা।
যার উপরে লেখা 16 years old bird flower, will you be my second wife? মায়েরা লেখাটি পড়ে অবাক হয়। গত 2 দিন আগে তার জন্মদিন ছিল, তবে সেকেন্ড ওয়াইফ মানে? কথাটা ভাবতে দ্রুত ইরফানের দিকে তাকায়। হালকা আলোয় দেখল ইরফান তার দিকে চেয়ে আছে বিমোহিত দৃষ্টিতে। মায়েরা অবাক হয়ে বলে, আমি আপনার সেকেন্ড ওয়াইফ হব মানে আপনার ফার্স্ট ওয়াইফ কে ছিল? ইরফান মায়েরাকে পেছন থেকে জড়িয়ে ধরে। মায়েরার গালের সাথে গাল লাগিয়ে মৃদুস্বরে বলে, স্টুপিড গার্ল, আমার ফার্স্ট ওয়াইফ অ্যান্ড ফার্স্ট ওয়াইফ হবে আমার সেকেন্ড ওয়াইফ। মায়েরা অবাক হয়। মানে কি লজিক এই লোকের? কণ্ঠ বিস্ময় ঢেলে বলে, আপনি কয়বার বিয়ে করবেন? ইরফান মায়েরার হাত ধরে কেকটি কাটতে কাটতে বলে, যতবার ইচ্ছে হবে, বাট এভরি টাইম দ্যাট পারসন উইল বি ইউ অ্যান্ড ওনলি ইউ। কথাটি শেষ করে ইরফান এক টুকরো কেক মায়েরার মুখের সামনে ধরলে মায়েরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান সূক্ষ্ম হেসে বলে, ইটস নট বার্থডে সেলিব্রেশন। বড় হয়েছো তাই বিয়ে করবো তোমায়, অ্যান্ড ইটস এ অফার। অ্যাকসেপ্ট মি বার্ড ফ্লাওয়ার। মায়েরা বাইখারা হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফানের দিকে চেয়েই হা করে ইরফান মায়েরাকে কেকের কিছু অংশ খাইয়ে বাকিটুকু রেখে দেয়। মায়েরা মুখেটুকু গিলে নিয়ে নিজের হাতে এক টুকরো উঠিয়ে ইরফানের দিকে বাড়িয়ে দিলে ইরফান বলে, আই ডোন্ট লাইক দিস। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। মানে এই লোক সব কিছুতেই প্রবলেম। জোর গলো না। নিজের মুখে নিজে নিয়ে মুখ বন্ধ করার আগে ইরফান মায়েরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়েরার মুখ থেকে সবটুকু কেক নিজের মুখে নিয়ে নেয়। তবে মায়েরাকে ছাড়লো না। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। বেশ কিছু সময় পর ইরফান মায়েরাকে ছেড়ে দেয়। মায়েরা মাথা নিচু করে রাখে। ইরফানের এসব অদ্ভুত কাজে মেয়েটি কেমন হাঁসফাঁস করে। একটু পরে নিজেকে শান্ত করে ইরফানের দিকে চেয়ে কোমরে হাত দিয়ে বলে, আপনার প্রবলেম কি? এই তো বললেন আপনার এটা পছন্দ নয়। ইরফান মৃদু স্বরে বলে, প্লেস চেঞ্জ হয়ে গেলে আমার ডিসলাইক থেকে লাইকে ট্রান্সফার হতে টাইম লাগে না। মায়েরা ইরফানের কথা বুঝতে পেরে একটু লজ্জা পায়। দৃষ্টি নামিয়ে নেয়। ইরফান ঠোঁট বাঁকালো পকেট থেকে কিছু একটা বের করে মায়েরার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। ডান হাঁটু ছাদের মেঝেতে ঠেকিয়ে রেখে বাম পা ভাঁজ করে রাখে। মায়েরা অবাক হয়ে বলে, কি করছেন এভাবে? ইরফান নিঃশব্দে হাসল। তার বাম পায়ের উরু দেখিয়ে মৃদু স্বরে বলে, এখানে তোমার পা রাখো। মায়েরা প্রশ্নাত্মক চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান আবারও বলে, রাখো। মায়েরা ঢোক গেল। তার ডান পা উঠিয়ে ইরফানের পায়ের উপর রাখে। মায়েরার পা কাঁপছে। ইরফান সূক্ষ্ম হাসল। তার হাতে একটি সোনার পায়েল অর্ডার দিয়ে বানানো। ইরফান মায়েরার পায়ে হাত দিলে মায়েরা শিউরে ওঠে। ইরফান বুঝতে পেরে ঠোঁট বাঁকায়। খুব যত্ন করে মায়েরার পায়ে পায়েলটি পরিয়ে দেয়। এক্সাইটমেন্ট মায়েরার পুরো বডি মৃদু কাঁপছে। ইরফান মায়েরার পায়েল পরানো পায়ের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে। বা হাতে মায়েরার পায়েল তলায় হাত রেখে মাথা নিচু করে ঠোঁট ছোঁয়। মায়েরার মনে হলো সে পড়ে যাবে। সব শক্তি তার লোভ পেয়েছে বোধ হয়। ইরফান হঠাৎই মায়েরার পা ধরে বেশ জোরেই টান দেয়। মায়েরা কিছু বোঝার আগেই সে ঠাস করে এসে ইরফানের পায়ের ওপর পড়ে যায়। ইরফান দু হাতে শক্ত করে মায়েরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মায়েরার তখনকার অভিযোগের উত্তর হিসেবে মায়েরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, To my special person, you are still important to me. With or without conversation, you are always in my mind and heart. মায়েরার প্রতিটি রগে রগে যেন শীতল কিছু তীব্র বেগে ছুটে চলে। মেয়েটা তীব্র অনুভূতির মাঝে ভাসে। দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান নিজেও হাতের বাঁধন শক্ত করে। এরপর কণ্ঠে আবেগ ঢেলে নিয়ে বলে, Will you marry me, bird flower? মায়েরা চোখ বুঝে রেখেছে। অদ্ভুত সব নতুন নতুন অনুভূতির সাথে পরিচয় হয় মেয়েটা। ইরফান আবারও একই সুরে ডাকে, Bird flower? মায়েরা ঢোক গিরে কিছু বলতে চায়, তবে তার কেন যেন কণ্ঠ বের হতে চায় না। চোখ বুঝে রেখেই দু হাতে ইরফানের গলা আরও শক্ত করে জড়িয়ে ধরে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা কণ্ঠে বলে, আই উইল। ইরফান মায়েরাকে নিয়ে গ্রামে এসেছে। মূলত মায়েরা আসতে চেয়েছিল। সে কবে থেকে তার মা আর ভাইটাকে দেখতে আসতে চাইছে, কিন্তু ইরফান আজ নিয়ে আসলো। তার শুধু কাজ আর কাজ। মায়েরা বিরক্ত লাগে। মায়েরা একটা ব্যাপার ভীষণ অবাক হয়েছে। লাবিবের বাবা তাকে জিজ্ঞেস করেছিল সে কেমন আছে। মায়েরা যেন আকাশ থেকে পড়েছে। এখনও তার বিশ্বাসই হয় না এটা কিভাবে সম্ভব। লাবিবের বাবা এত ভালো কি করে হয়ে গেল তার অসুস্থতার জন্য। কিন্তু মায়েরার কেন যেন বিশ্বাসই হয় না। লাবিব মায়েরার কোলে বসে ডাকে,
আপুই আমাকে তোমাকাও। লাবিবের কথায় মায়েরা হেসে ফেলল। লাবিবের দু গালে টপাটপ কয়েকটা চুমু খায়। লাবিব মায়রার কোলের ওপর দাঁড়িয়ে দু হাতে মায়রার গলা জড়িয়ে ধরে মায়রার গালে চুমু খায়। ইরফান বেডের এক কোনায় বসে দু ভাই বোনের কাহিনী দেখছিল। বিরক্ত হয়ে বেড থেকে নেমে মায়রার পাশে এসে দাঁড়িয়ে বলে। কি হচ্ছে এখানে? মায়রা ঘাড় বাঁকিয়ে হেসে তাকায় ইরফানের দিকে। সে কিছু বলার আগেই লাবিব আঙুল উঁচিয়ে বলে। কচিব দুলাভাই তুমি পোচা। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়। মায়রা লাবিবের দিকে তাকিয়ে বলে। কেন পচা ভাইয়া? লাবিব মায়রাকে জড়িয়ে ধরে বলে। আপুই কচিব দুলাভাই বলে তুমি ভালো না। মায়রা বেড থেকে নেমে ইরফানের দিকে চেয়ে বলে। আপনি ওকে কি বলেছেন? ইরফান ভাবলেশীন ভাবে বলে। তোমার ভাইয়ের ব্যাড হ্যাবিট, অন্যের বউকে কিস করে। ইটস ভেরি ব্যাড। মায়রা অবুঝ গলায় বলে। মানে ও কার বউকে কিস করেছে? ইরফান মায়রার দিকে চেয়ে বলে। আমার। মায়রা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, ভ্রু কুচকে বলে। আপনি কি পাগল? ও আমার ভাই। লাবিবও তাল মিলিয়ে বলে। আমি ভাই কচিব দুলাভাই আউট। মায়রা চোখ বড় বড় করে তাকায় তার ভাইয়ের দিকে, অবাক হয়ে বলে। এসব কোথা থেকে শিখেছিস? লাবিব মুখে আঙুল পুড়ে বলে। কচিব দুলাভাই থেকে শিখেছি। মায়রা কপাল চাপড়ায়, তার স্বামী ভাই দুটোই পাগল। ইরফান মায়রার দিকে চেয়ে বলে। ওকে তোমার আম্মুর কাছে রেখে এসো। মায়রা চোখ ছোট ছোট করে বলে। মানে কেন? লাবিব বলে ওঠে। আমি বউ কোচে যাবো। তখনই মায়রার মা ঘরের দরজায় এসে দাঁড়ায়। লাবিবের কথা শুনে ওখানে দাঁড়িয়ে অবাক হয়ে বলল। এই বাজে ছেলে, এসব কি কথা? লাবিব বলে। তুমি পাতি। মায়রা শব্দ করে হেসে ফেলে। বোনের হাসিতে লাবিবও অবুঝের মতো হাসে। এরপর বলে। বউ ভালো, বউকে আদর করতে হয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়, হেসে বলে। আরে এসব কে শিখিয়েছে তোকে? লাবিব সাথে সাথে বলে ওঠে। কচিব দুলাভাই। লাবিবের কথা শুনে ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসে। মায়রা একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার লাবিবের দিকে, তো আরেকবার দরজায় দাঁড়ানো তার মায়ের দিকে। মায়রার নিজেরই কেমন লজ্জা লাগলো। মায়রার মা নিজেও বিব্রত বোধ করে দ্রুত বলে। মা, লাবিবকে একটু এদিকে নিয়ে আয় তো। কথাটি বলে জায়গাটি প্রস্থান করেন তিনি। ভদ্রমহিলা চলে যেতেই মায়রা ইরফানের দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে। আপনি আমার ভাইকে এসব কি শেখান? ইরফান দু হাত প্যান্টের পকেটে রেখে বলে। যা তুমি তোমার আম্মুকেও শেখাতে পারো না। মায়রা কপাল চাপড়ে বলে ওঠে। মা শুনে গিয়েছে আপনি আমার ভাইটাকে বউকে আদর করা শেখাচ্ছেন, বুঝলেন? ইরফান মৃদু স্বরে বলে। আই নো। মায়রা চোখ মুখ কোচকায়, ভ্রু কুচকে বলে। আমার মা শুনে নিল, বিশ্বাস করুন আপনার একটু হলেও লজ্জা পাওয়া উচিত। ইরফান বা হাতের দু আঙুলের সাহায্যে মায়রার মাথায় একটা টোকা দিয়ে বলে। লজ্জা পাওয়া মেয়েদের কাজ, নট মি। মায়রা হতাশ, মানে এই লোকটা কি অদ্ভুত। এনার সাথে কথা বলে লাভ নেই। সে লাবিবকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফান বলে ওঠে। ফার্স্ট আসবে। মায়রা যেতে যেতে তেরা কণ্ঠে বলে। আসবো না। ইরফান বিরক্ত হয়, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মায়রার সামনে দাঁড়ায়। মায়রা ইরফানের পাশ কাটিয়ে যেতে চাইলে ইরফান দ্রুত মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায় কোলের বা পাশে লাবিব। মায়রা বা হাতে লাবিবকে ধরে, ডান হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফানকে এক চুল নাড়াতে পারে না সে, উল্টো ইরফানের সাথে না পেরে পিছিয়ে যায়, যেন ইরফান তাকে ঠেলছে। পিছু যেতে যেতে দেয়ালে পিঠ ঠেকে যায় মায়রার, তবু ইরফান ছাড়ল না। লাবিব ডেকে ওঠে। আপুই। মায়রা গায়ের জোরে ইরফানের গলায় খামচে ধরে। ইরফান মায়রাকে ছেড়ে দাঁড়ায়। মায়রা মাথা নিচু করে নেয়। এই লোকটা এমন কেন? আর তার ভাই না হয় কিছু বোঝে না, কিন্তু তবুও এটা কেমন লাগে। তার ভাবনার মাঝেই ইরফান লাবিবকে মায়রার কোল থেকে নামিয়ে টেবিলের ওপর থেকে বেশ কয়েকটা চকলেট লাবিবের হাতে দেয়। এরপর মৃদু স্বরে বলে। তোমার আম্মুকে গিয়ে বলো আপুইকে তার হাজবেন্ড আদর করছে। কথাটা শুনেই মায়রা তড়াক করে মাথা উঁচু করে তাকায়। লাবিব দৌড়ে যেতে যেতে বলতে থাকে। কচিব দুলাভাই আপুইকে আদর করছে। কচিব দুলাভাই আপুইকে। আর শোনা গেল না। মায়রা রেগে ইরফানের দিকে চেয়ে বলে। আপনি একটা নির্লজ্জ লোক। আমার মাকে গিয়েও এসব বলবে? আপনি বাচ্চাটাকে কি শেখাচ্ছেন এসব? আর কোনো কাজ নেই আপনার? ইরফান ঘরের দরজা আটকে মায়রার দিকে এগিয়ে আসতে আসতে বলে। আছে, বাট দিস ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক। মায়রা কি বলবে বুঝে পায় না। মানে তার 4 বছরের ভাইকে শেখাচ্ছে বউকে আদর করার কথা।
এটা নাকি ইম্পর্টেন্ট কাজ। এই লোকটাকে কি করা উচিত? ভাবনার মাঝে ইরফান মায়রাকে কোলে নিয়ে বেডে শুয়ে পড়ে। মায়রা মুচড়ামুচড়ি করে। ইরফান মায়রাকে শক্ত করে ধরে মায়রার গলায় মুখ গুজে বলে, পুরো দিন তোমার মা ভাইয়াকে দিয়ে দিয়েছো, 1 আওয়ার এখানে থাকো। মায়রা নড়ে চড়ে বলে। আমি থাকবো না, ছাড়ুন আমায়। ইরফান মায়রার গলায় দাঁত বসায়। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান ছেড়ে দেয়, গলায় মুখ গুজে রেখেই বলে, স্টুপিড গার্ল, এসব নেগেটিভ ওয়ার্ড আমার সামনে ইউজ করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা দমে যায়। বেশ কিছুক্ষণ পর পর মিনমিন করে। আজকে এখানে থাকি? নো, আমার কাজ আছে। মায়রা রেগে বলে, হ্যাঁ সেই তো, শুধু কাজ আর কাজ। আমি যাব না আপনার সাথে। ইরফান সূক্ষ্ম হাসতেও মায়রাকে আরেকটু শক্ত বাঁধনে জড়িয়ে নিয়ে মায়রার দিকে চেয়ে বলে, আর 2 দিন পর বিয়ে, প্রিপেয়ার ফর মাই ডিপ অ্যাটেনশন। ইরফানের কথার অর্থ বুঝতে পেরে মায়রা লজ্জায় কেঁপে ওঠে। চোখ বুঝে নেয় দ্রুত। ইরফান মায়রার গ্রাম থেকে মাত্র রওনা হলো। শুদ্ধ রাস্তায় দাঁড়িয়ে ফোনে কিছু করছে। নাসিমকে দেখে এগিয়ে আসে। নাসিমও শুদ্ধকে দেখে দাঁড়িয়ে যায়। শুদ্ধ ফোন পকেটে রেখে বলে, আরে তুই গ্রামে যে আসবি বললি না কেন? নাসিম ছোট করে বলে, এমনি চলে এলাম, মামার বাড়ি সপ্তাহখানেক থাকবো, মাও আছে এখানে। শুদ্ধ নাসিমের কাঁধে হাত রেখে বলে, আমার বিয়ায় তুই থাকবি না, পাগল নাকি? নাসিম মৃদু হেসে বলে, তোর আর ফাইজের বোনের জন্য অনেক দোয়া করে দিলাম, আমি যেতে পারবো না দোস্ত। শুদ্ধ নাসিমের কথা উড়িয়ে দিয়ে বলে, গাঞ্জা খাইছো শোনা? খাবি তো খাবি, তের দেখে খাবি না। তোদের চালাই আমি শুদ্ধ আর বাসি না। বল কোথা থেকে কিনে খেয়েছিস? আমি দোকানদারের সাথে যোগাযোগ করে তোকে ডেট আর এমন গাঞ্জা দিতে বলবো। ঠিকানা কিরে? নাসিম বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, এভাবে তাকিয়ে লাভ নেই, আমাকে মহান হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। নাসিম হতাশ কণ্ঠে বলে, একটু ভালো হ, তোর 2 দিন পর বিয়ে। শুদ্ধ হেসে বলে, এক বন্ধু ছাড়া আরেক বন্ধুর বিয়ে হয় না, জানিস না? নাসিম মৃদু হাসল। এরপর শূন্যে দৃষ্টি রেখে বলে, ইরফান বারবিডল গ্রামে এসেছিল, আমাকে যদি একবার জানাতি শুদ্ধ। শুদ্ধ নাসিমের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। নাসিম মলিন গলায় বলে, প্রথম বারবিডলকে একবার দেখেছিলাম জাস্ট, তার সাথে কখনো কথা হয়নি আমার, অথচ কত করে চাইতাম আমি তাকে। এরপর একদিন কথা বলার সুযোগ হয়, তবে বারবিডল আমাকে এক প্রকার অ্যাভয়েড করে। পরে জানলাম সে আমার বন্ধুর বউ। এরপর জানলাম বারবিডল আমার বন্ধুকে ভীষণ ভালোবাসে। তার দিক থেকে আমি কোনো পজিটিভ সাইন পাইনি। তোকে তো আমার ভুলে যাওয়া উচিত, তাই না? তাকে তো আমার ভুলে যাওয়া উচিত। কিন্তু যত দিন যাচ্ছে বারবিডলের প্রতি আমার অনুভূতি তীব্রতা বাড়ছে। আমি ভুলতে পারছি না ওকে। একটু থেমে শ্বাস নেয়। এরপর আবারও বলে, বারবিডল যখন আমার ভাগ্যে নেই, তবে আমার মনে ওর জন্য প্রতিনিয়তই এত অনুভূতি কেন জন্ম হয় শুদ্ধ? শুদ্ধ অবাক হয়ে নাসিমের দিকে চেয়ে আছে। নাসিমের কণ্ঠ কাঁপছে। নিজেকে সামনে মৃদু স্বরে বলে, ইরফান আমার সাথে আর কথা বলে না কেন রে? ওর খারাপ লাগলো বোঝানোর স্বরে বলে, জানিস তো ও কেমন মাথা পাগল, আর মায়রার প্রতি একটু বেশি পজিটিভ। তুই মায়রাকে পছন্দ করিস, এতটুকুই ও মানতে পারে না। একটু থেমে আবারও বলে, তুই ওর আপন, তাই তোকে কিছু বলতেও পারে না, আবার সইতেও পারে না। ও কেমন জানিস তো? নাসিম মৃদু হেসে বলল, জানি, তোর খালাতো ভাই সৌভিক এর 2টো পা ভেঙে দিয়েছিল শুনলাম। তো হেসে ফেললো। কোমরে হাত দিয়ে বলে, বিশ্বাস করবি না ভাই, আমি মাঝে মাঝে পাগলের ডক্টরের কাছে যেতে চাই। আমি পাগল হয়ে ভুলভাল দেখছি কি না সেই ভয়ে। মানে তুই বুঝতে পারছিস, ভার্সিটিতে অন্তরা ওকে টাচ করেছিল বলে 2টো থাপ্পড় খেয়েছিল বেচারি। সেই মায়েরার জন্য এখন কি করে। সবচেয়ে বড় কথা, ওর চুলের বাহার দেখে ভাবতাম এ পাক্কা সন্ন্যাসী হবে। ও মা, এখন তো পুরোই পাল্টানো। মাঝখান থেকে আমার নিজেকে পাগল লাগে। ফোন ভাইব্রেট হলে পকেট থেকে ফোন বের করে করতে করতে হেসে বলে, মায়েরার বহুত গুণ বুঝলে, ইরফানকে পুরোই উল্টে পাল্টে দিতে দিয়েছে। ফোনে ফারার কল দেখে শুদ্ধর হাসি চওড়া হয়। রিসিভ করে কানে নিয়ে বলে, ফাঁকে তোমার ভাই কি খাট কিনেছে? নাসিম শুদ্ধর কথা শুনে ভ্রু কুচকে তাকায়। এ ফাইজের থেকে খাট চাইছে কেন? শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, আমি কি বাসর করব না? এসব কি? না, আর মানা যায় না।
নাসিম অদ্ভুতভাবে তাকায়। শুদ্ধ এগিয়ে এসে নাসিমের কাঁধে বাম হাত তুলে দিলে নাসিম ভ্রু কুঁচকে বলে, ফাইজের থেকে খাট চাইছিস কেন? তোর খাট নেই? শুদ্ধ হেসে বলে, আরে শালার দেওয়া খাটে বাসর করলে আলাদা একটা ভাইব পাওয়া যায়, বুঝলি? কোনো চিন্তা করিস না, আমি থাকতে তুই তোর শালার কিনে দেওয়া খাটেই সব করতে পারবি। নিশ্চিন্তে আমার উপর ছেড়ে দে। নাসিম শুদ্ধর পিঠে একটা থাপ্পড় দিয়ে বলে, বাদুরের বাচ্চা, ভালো হ। তোর অত্যাচার তো দেখছি। তোর বউ দৌড়ে পালাবে, তখন তুই শালায় কিনে দেওয়া খাটের সাথেই বাসর করিস বসে বসে। শুদ্ধ মেকি রাগ দেখিয়ে বলে, এসব কি বদদোয়া? এই নাসিমা খালা, তোর জীবনে বিয়ে হবে না বলে দিলাম। নাসিম কটমট দৃষ্টিতে তাকায়। শুধু ঠোঁট টিপে হেসে বলে, ফাড়া পাখি, আমাদের স্পেশাল নাসিমা খালাকে চিনো? হতাশ এই লোকটাকে নিয়ে, তবে হাসতো বেশ শুদ্ধর কথায়। একটু পর থেমে অসহায় কণ্ঠে বলে, আমি একটা জরুরি কথা বলতে কল করেছি, তুমি কি আমার কথা শুনবে? শুদ্ধ মৃদু হেসে বলে, শুনেছি পাখি, বলো। অন্তরা আপু কোথায় জানো? শুদ্ধ কিছুটা অবাক হয়ে বলে, অন্তরাকে দিয়ে তোমার কী কাজ? অন্তরা আপুর ছোট বোন নুসরাত আমাদের সাথে পড়ে। সে প্রায় এক সপ্তাহের বেশি হলো ভার্সিটি আসে না। প্রথমে ভেবেছিলাম এমনিই হয়তো চলে আসবে, কিন্তু এখনও আসে না। আর ওকে অনলাইনেও কোথাও পাচ্ছি না। আমার ফ্রেন্ডরাও খোঁজ নিয়েছে, ওরা যে বাসায় থাকতো সেখানে ওরা নেই, বাসা ছেড়ে দিয়েছে। ফারার পুরো কথা মন দিয়ে শুনল শুদ্ধ বেশ ভালোই অবাক হয়। মায়রার অসুস্থতার পর তো অন্তরার আর খোঁজ নেওয়া হয়নি। নাসিমের দিকে তাকিয়ে বলে, কি রে, অন্তরার খবর জানিস? নাসিম ভাবলেশীন ভাবে বলে, না, আমি কিভাবে জানবো? তো ফারার উদ্দেশ্যে বলে, আপাতত আমরা কেউ ওর খোঁজ জানি না, আমি খোঁজ নিয়ে তোমাকে জানাবো। ফারা মৃদু স্বরে বলে। আচ্ছা। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, ফাড়া পাখি, তোমার ভাইকে বলো ও যেন কিপটামি বাদ দিয়ে আমাকে ব্র্যান্ডের খাট কিনে দেয়। ফারা দাঁত কিরমির করে বলে। তুমি চরম লেভেলের অসভ্য শুদ্ধ শুদ্ধ ধমকে বলে, তাই বলে দেখো একবার তুলে আসার মারবো একদম। ফারা কল কেটে দেয়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে নাসিমের দিকে চেয়ে বলে, বাল, বউয়ের থেকে ভাই শুনতে শুনতে কবে জানি নিজের বাচ্চা হলে তার মুখে আমাকে মামা ডাক শুনতে হয়। নাসিম তার বাড়ির দিকে যেতে যেতে বলে, এই কথাটা যেন ফলে যায়। এজন্য আমি সামনে শুক্রবার মসজিদে জিলাপি বিলাবো। শুদ্ধ রেগে বলে। এই বিয়াদব, তোর বিয়ে হবে না, যা, দোয়া করে দিলাম। নাসিম মৃদু স্বরে বলে। আমি বিয়ে করব না। শুদ্ধ নাসিমের কথাটা শুনে বলে, আমার বিয়েতে আসবে কিন্তু। নাসিম একবার পিছু ফিরে তাকায়, মৃদু হেসে বলে, অত কষ্ট কিভাবে সহ্য করব? বারবি ডলের বিয়ে দেখার শক্তি নাই। জোর করিস না ভাই। থাক যাই। কথাটা বলে দ্রুত পায়ে এগিয়ে যায়। শুদ্ধ মলিন মুখে চেয়ে রইল নাসিমের দিকে। ছেলেটা অদ্ভুত, খারাপ লাগে তার। এর সমাধান কি? শুদ্ধ বেশ ভালোভাবেই খোঁজ খবর নেয়, কয়েকজনকে কল করে, কিন্তু অন্তরের কোনো খোঁজই পেল না। কোথায় উধাও হলো এ? বেশ চিন্তিত হলো। ভাবলো আগামীকাল শহরে গিয়ে আরও ভালোভাবে খোঁজ নেবে। অন্তরা গ্রামের বাড়ি চেনে না, নয়তো সেখানে খোঁজ নেওয়া যেত। তবে শুদ্ধ আন্দাজ করেছে অন্তরে ইচ্ছে করেই এই শহরে নেই, অথবা থাকলেও তাদের সবার আড়ালে থাকতে চাইছে। ইরফান আর মায়রার মাঝে ঝামেলা, মায়রার ব্রেনে চাপ ফেলা, দুটোতেই অন্তরার বেশ বিরক্তিকর কাজ ছিল। ভাগ্যিস ইরফান জানে না, নয়তো অন্তরাকে কি করতো কে জানে। বড় হয়ে বন্ধুদের মাঝে একটি দূরত্ব সৃষ্টি হয়েই যায়। এদিকে নাসিম, ওদিকে অন্তরা। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। সন্ধ্যার পরপর ইরফান আর মায়রা গ্রাম থেকে এসে পৌঁছেছে। ইরফান বাড়ির ভেতরে আসেনি, মায়রাকে নামিয়ে দিয়ে সে অফিসের দিকে গিয়েছে। মায়রা বিরক্তি নিয়ে বাড়িতে আসে, নামাজ পড়ে মীরাকে কল করে। সে কল রিসিভ করে না। মায়রার মন খারাপ হয়, মীরা তার উপর মারাত্মক রেগেছে। কলেজে গিয়ে কত তেল মেখেছে, কিন্তু এই বান্দি গলেনি। মায়রার সাথে এত কিছু ঘটেছে, অথচ সে কিছু জানে না। এটা নিয়ে তার রাগ অনেক। কবে যে ভাঙতে পারবে বেচারির রাগ। তবে আজ সে পণ করেছে এই মেয়ে যতক্ষণ তার ফোন তুলবে না, সেও কল দেয়া থামাবে না। সত্যি সত্যি মায়রা পুরো 15 বার টানা কল দিল ধৈর্য নিয়ে। এরপর একটা ক্লান্তির শ্বাস ফেলে 16তম বার কল দিলে কল রিসিভ হয়। মায়রা খুশিতে কিছুটা লাফিয়ে ওঠে, সাথে সাথে অনুরোধের সুরে বলে, তুই আমার সোনা পাখি, আমি 1000 বার কান ধরে উঠবোস করব ময়না, একটু কথা ক আমার সাথে। আই ময়না। ওপাশে মীরা ঠোঁট টিপে হাসে। ওকে ভালোই জব্দ করেছে। কত বড় সাহস, শুধু মুখে বলবে বান্ধবী, আর কাজের বেলায় অষ্টরম্ভা। তা তো হবে না।
এত বড় অসুখ বাঁধিয়ে কাটিয়ে এলো, অথচ তাকে 2 দিন আগে জানালো। এসব সে মানবে নাকি? মায়েরা আবারও অসহায় কণ্ঠে বলে, এই কথা বল রে, তুই আমার শ্যামা মায়ের বোন, আমার খালা। এমন করলে কিন্তু আমার সেই খারাপ লাগে। মিলা এবার গলা ঝেড়ে বলে। ঠিক আছে, ভবিষ্যতে যেন আর এরকম ভুল না হয়। মায়েরা হাঁটতে হাঁটতে মাথা নেড়ে বলে, অবশ্যই অবশ্যই, আমি তো এরপর থেকে সবার আগে তোকেই বলবো, শিশুয়ালার আগেও তোকে বলবো, পাক্কা ময়না। মিলা হেসে বলে, ও মা, তোর বরের থেকে আমায় বেশি ইম্পর্টেন্ট দিবি নাকি বল? বাসরাতে আমি প্রক্সি দিয়েছি, তোর জামাই আঙুল চুষবে বসে বসে। মায়েরা চোখ মুখ কুচকে তাকায়, রেগে বলে, এক থাবড়া খাবি বেয়াদ্দপ। মিলা মিটিমিটি হেসে বলে, বুঝেছি, এতদিন ভুল বোঝাবুঝি শেষ হয়েছে। এখন তো তোর তৃষ্ণার্ত বরকে সঙ্গ না দিলে তোর অঙ্গই পুড়বে, তাই না ময়না? কোমরে হাত দিয়ে রেগে বলে, আর একটা ফালতু কথা বললে তোর ভবিষ্যৎ জামাইরে উগন্ডা পাঠাবো বলে দিলাম। মিলা হেসে বলে, আমাকেও পাঠাস রে, টিকিট ছাড়া বিনা পয়সা যেতে মজাই লাগবে। মায়েরা হেসে বলে, আহারে ময়না, ওখানে গিয়ে তোর জামাইয়ের চারপাশে হাত পা টিপে দেওয়া মেয়েদের দেখিয়ে তোর অঙ্গ জ্বালানোর ব্যবস্থা করব আমি। মিলা ভোতা মুখ করে রাখে। ছি, মেয়েরা কি ছোট ছোট কাপড় পরে থাকে? অমন জায়গায় তার জামাই গেলে সে হার্ট ফেল করবে। মায়েরা এসব রেখে বলে, তুই কালকে এখানে আসবি, কিন্তু মিলা একটা বাহানা দেখাইলে চটকানি খাবি। রাত প্রায় 12টার কাছাকাছি। ইরফান অফিস থেকে ফিরে বেডের দিকে নজর করলে দেখলো মায়েরা ঘুমিয়ে গিয়েছে। মায়েরার বিড়াল লিও মায়েরার পাশেই ঘুমিয়ে আছে। মায়েরা লিওকে জড়িয়ে ঘুমিয়ে আছে। ইরফান বিরক্ত হলো, এগিয়ে গিয়ে লিওকে নিয়ে মেঝেতে রাখা অনেকটা দোলনার মতো তার উপর শুইয়ে দিল। মায়েরার জন্য এই বিড়ালকে তার বাচ্চার মতো পালতে হয়, তার উপর আবার এটা তার বউয়ের সাথেই ঘুমানোর শখ করে। মাঝে মাঝে ইরফানের ইচ্ছে করে একে আছাড় মারতে। লিওকে যথাস্থানে রেখে ইরফান মায়েরার দিকে একবার তাকালো, এরপর সে ফ্রেশ হতে চলে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে দেখলো মায়েরার এলোমেলো অবস্থা। প্রথম যেদিন মায়েরা তার রুমের বেডে ঘুমিয়েছিল অনেকটা সেভাবেই ঘুমিয়েছে। বেডের কোনায় মাথা রাখা চুলগুলো মেঝেতে ছুঁয়েছে, জামা উঠে ফর্সা পেট উন্মুক্ত হয়েছে। ইরফান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মায়েরার দিকে এগিয়ে এসে মায়েরাকে ঠিক করে শুইয়ে দেয়। জামা ঠিক করতে গিয়ে ঢোক গিরে শুকনো গলা ভেজায়। নিজেকে না দমিয়ে উন্মুক্ত পেটে দুটো গাঢ় চুমু আঁকে। দাড়ির খোঁচায় লাগায় মায়েরা ঘুমের ঘোরে একটু নড়ে চড়ে ওঠে। এগিয়ে এসে মায়েরার কপালে একটু চুমু খায়, খেয়ে সরে যায় মায়েরা থেকে। নিজেকে পরিপাটি করে রুম থেকে বেরিয়ে যায়। মায়েরার হঠাৎই ঘুম ভেঙে যায়। চোখ মেলে ঘরের আশেপাশে চোখ বুলিয়ে ইরফানকে খুঁজতে পায় না। বেডে লিওকে না দেখে চিন্তিত হয়। বেড থেকে নেমে দাঁড়িয়ে লিওর জায়গায় তাকে ঘুমোতে দেখে বুঝলো ইরফান এই কাজ করেছে। মায়েরা এগিয়ে গিয়ে ব্যালকনিতে ইরফানকে খুঁজতে পায় না। মায়েরার ভীষণ বিরক্ত লাগে। একে তো এসেছে 100 ঘন্টা পর, এসেই আবার নেই। মেজাজ খারাপ হলো। ওয়াশরুমে গিয়ে মুখে পানি দেয়, তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে এগিয়ে যায়। ছাদের শেষ সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মায়েরার নাকে সিগারেটের গন্ধ আসে। মায়েরা দ্রুত তার গলায় পেঁচানো ওনা দিয়ে নাক চেপে ধরে। এরপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠে ছাদের মেঝেতে পা রাখে। ছাদের ডান দিকের কোণার দিকে ইরফানকে উল্টো হয়ে একটি চেয়ারে বসে থাকতে দেখে। ছাদের এপাশে স্বল্প আলোর লাইট জ্বালানো। মায়েরা একেবার ছাদের বাম দিকে তাকায়। ছাদের বাম পাশে দোলনা টানানো আছে। বেডরুমে যে দোলনাগুলো থাকে বেশ বড় সাইজের গোল। কানাডা থেকে আসার পরই ইরফান মায়েরার জন্য দুটো এমন দোলনা এনেছে। একটি ইরফানের পেইন্টিং রুমে রাখা, আরেকটি ছাদে। এখানে দোলনার উপর ছাউনি টানানো আছে, তবে তা ক্ষেত্র বিশেষে সরিয়ে ফেলা হয়। বেশ অনেকটা জায়গা জুড়ে ছাউনি দেওয়ার কারণ রোদ বৃষ্টিতেও যেন মায়েরার কষ্ট না হয়। মায়েরার দোলনাটি দেখে মনটা একটু ফুরফুরে হয়, তবে এসব রেখে ইরফানের দিকে মনোযোগ দেয়। তার মনে হলো ইরফান ভীষণ মনোযোগ দিয়ে কিছু করছে। মায়েরা এগিয়ে গিয়ে ইরফানের পেছনে দাঁড়ালে দেখতে পায় ইরফানের সামনে একটি বোর্ডের মতো কিছু, যেখানে সে তার একটি ছবি এঁকেছে। সম্পূর্ণ হয়নি এখনো। পাশেই ছোট্ট একটি টেবিল, যেখানে বিভিন্ন রং রাখা। ইরফান একটু পরপর তুলিতে রং মাখিয়ে ছবির আকৃতি দিতে ব্যস্ত হয়। ইরফানের ঠোঁটের ফাঁকে সিগারেট। একটু পরপর সিগারেটটি বাঁ হাতে নেয়, আবারও ঠোঁটের ফাঁকে রাখে। ডান হাত পেইন্টিংয়ে ব্যস্ত।
মায়েরা এখনও নাকে তার ওড়না চেপে আছে। ইরফানের পেছন থেকে একটু বাম দিকে সরে এসে বা হাত বাড়িয়ে ইরফানের ঠোঁটে চেপে রাখা সিগারেটটি টান মেরে নিয়ে নেয়। ইরফান বা হাত এগিয়ে নিয়েছিল সিগারেট ধরার জন্য। তার আগেই কেউ টান দেওয়ার সাথে সাথে ঘাড় বাঁকিয়ে তাকালে মায়েরাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। মায়েরাকে নাক চেপে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান দ্রুত ঘাড় বাঁকায় ডান দিকে। তার নাক মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। মায়েরা বেশ অনেকক্ষণ এমন সিগারেটের ধোঁয়ার মাঝে থেকে এখন কেসে উঠল। ইরফান পকেট থেকে দ্রুত হাতে চুইংগাম বের করে মুখে নেয়। মায়েরার প্রবলেম জানার পর থেকে সিগারেট আর চুইংগাম সবসময় একসাথেই রাখে সে। চুইংগাম চিবোতে চিবোতে মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা এখনও সিগারেটটি হাতে ধরে আছে। ইরফান মায়েরার হাত থেকে সিগারেটটি নিতে গেলে মায়েরা দ্রুত তার হাত সরিয়ে নেয়। ইরফান ভ্রু কুঁচকে বলে, নিভিয়ে দিচ্ছি, এদিকে দাও। মায়েরা নাক টেনে ওড়না সরিয়ে বলে, এই সিগারেট আমি খাবো। ইরফান বিস্ময় কণ্ঠে বলে ওঠে। হোয়াট? মায়েরা দুবার কেশে নিয়ে বলে, আপনি সিগারেট খেয়ে নিজের আয়ু কমাচ্ছেন, আমিও এভাবে নিজের আয়ু কমাবো। আমি আপনার বউ হই না? আমার একটা দায়িত্ব আছে তো, নাকি? ইরফান চোখ ছোট ছোট করে বলে। স্টুপিড, এসব ফালতু কথা কেন বলছো? মায়েরা রেগে বলে, আপনি ফালতু জিনিস খাচ্ছেন আর আমি ফালতু কথা বললেই দোষ? আমিও সিগারেট খাবো। কথাটা বলে আরও বেশ কয়েকবার কাশল মায়েরা। ধীরে ধীরে কাশি বাড়ছে। ইরফান দ্রুত চেয়ার থেকে উঠে মায়েরার হাত থেকে সিগারেট নিতে গেলে মায়েরা পিছিয়ে যায়। ইরফান রেগে যায়। এই স্টুপিড সমানে কাশছে তবুও জেদ করছে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মায়েরাকে চেপে ধরে মায়েরার হাতে থেকে জোর করে সিগারেট নিয়ে দু আঙুলের মাঝে চেপে জ্বলন্ত সিগারেট নিভিয়ে দেয়। মায়েরার শরীর খারাপ লাগছে। ইরফান হাতের সিগারেট ছুঁড়ে ফেলে ডান হাত মায়েরার গালে দিয়ে মৃদু স্বরে বলে, বেশি খারাপ লাগছে? মায়েরা ইরফানের দিকে চেয়ে থাকে। মৃদু স্বরে বলে, খারাপ লাগছে। ইরফান মুখের চুইংগাম ছুঁড়ে ফেলে দেয়। এরপর মায়েরা ঠোঁট জোড়ায় শুকনো চুমু খেয়ে বলে, জেদ করবে না, রেগে যাই আমি। মায়েরা মুখ বাঁকিয়ে বলে, আপনি এসব চাইপাস খেলে আমিও রেগে যাই। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, রাগ করার পারমিশন দিয়েছি, বাট জেদ করবে না, ওকে? মায়েরা বাচ্চাদের মতো করে বলে, আপনি আর সিগারেট খাবেন না। ইরফান মায়েরার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, কিছু বলল না। মায়েরা টেনে নিয়ে গিয়ে তার পেইন্টিং বোর্ডের সামনে বসে। মায়েরাকে তার কোলে বসায়। মৃদু স্বরে বলে, দূর থেকে সিগন্যাল দেবে, তাহলে তুমি আসার আগেই সিগারেট ছুঁড়ে ফেলবো। মায়েরা কিছু বলতে চাইলে ইরফান এগিয়ে গিয়ে বলে, তোমার লিওকে এঁকেছি, যদিও আমার এনিমি, বাট তোমার ভালো লাগবে বলেই এঁকেছি। ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি, ইউনো। আমার জন্য আমি আমার এনিমিকে এঁকেছি। হাউ ইজ ইট পসিবল? ইরফানের কথায় মায়েরা হেসে ফেলল। পিকটির দিকে তাকালে দেখলো তার দুটো পিক আঁকা। একটিতে সে লিওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, আরেকটি বেডের কোনায় ঘুরেছে, চুলগুলো মেঝেতে শুয়েছে। তার পেটের দিকে নজর পড়ে মায়েরা লজ্জা পায়। ইরফানকে ঠেলে বলে, আপনি আসলেই অসভ্য লোক। এসব কি এঁকেছেন? ইরফান এই কাগজ রেখে আরেকটি সাদা কাগজ রাখে সামনের বোর্ডের ওপর। আবারও নতুন কিছু আঁকতে হাতের সাহায্যে তুলি ঘোরায় আর ঠোঁট বাঁকিয়ে বলে, আরও অনেক কিছু আঁকতে পারি, তুমি চাইলে স্টার্ট করবো। মায়েরা খুব ভালোই বুঝলো এই লোক উল্টাপাল্টা মিন করছে। দ্রুত বলে, আমি পেইন্টিং শিখতে চাই। ইরফানের হাত থেমে যায়। আর চোখে মায়েরার দিকে তাকায়। হাতের তুলি মায়েরার ডান হাতে ধরিয়ে দেয়। এরপর ইরফান মায়েরার ডান হাত তার হাতের মাঝে নিয়ে হাত ঘোরায়। মায়েরা বেশ খুশি হলো। ইরফান খুব বেশি সময় নেয় না, প্রায় 20 মিনিটের মাঝে একটি ছবি আঁকে। মায়েরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইরফান এখন যে পিকটি এঁকেছে এটা তাদের বর্তমান অবস্থার পিক। মানে ইরফানের কোলে মায়েরা বসে আছে, এটা সাইড থেকে এঁকেছে। ছাদের কিছু অংশ এঁকেছে, সাথে রাতের আকাশ। মায়েরা বাম হাত গালে দিয়ে ইরফানের বুকে মাথা রেখে হেলান দিয়ে বলে, আপনি এত সুন্দর করে কিভাবে আঁকেন? ইরফান বা হাতে মায়েরার কাঁধ থেকে ওড়না সরিয়ে কাঁধে একটা চুমু আঁকে। মায়েরা ঠোক গিলে ঠিক হয়ে বসে। ইরফান ঠোঁট পাকায়। ছবিটির বাকি ফিনিশিং দিতে দিতে মৃদু স্বরে গায়। এটুকু গেয়ে থামে ইরফান। মায়েরা এদিক ফিরে নিজে থেকে দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান আর চোখে তাকালে মায়েরার দিকে। মায়েরা ইরফানের গলায় মুখ ঠেকিয়ে মিষ্টি কণ্ঠে এরপর গেয়ে ওঠে, সখা তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। ইরফান ভীষণ অবাক হয় মায়েরার কণ্ঠে এটুকু গান শুনে।
হাতের তুলি রেখে দেয় টেবিলের ওপর। দু হাতে মায়রাকে জড়িয়ে নিয়ে মায়রার বাম কাঁধে চুমু এঁকে ফিসফিসিয়ে বলে। ভেরি সুইট ভয়েস। মায়রা লজ্জা পায়। ইরফানকে ধরে রেখেই চোখ বুঝে রাখে। ইরফান মায়রার গাওয়া পরের লাইন থেকে গায়। এটুকু গেয়ে ইরফান মায়রার মুখ তার গলা থেকে সরিয়ে আনে। মায়রা চোখ বুঝে রেখেছে। মৃদু আলো ইরফান মায়রার পুরো মুখটা নিখুঁতভাবে অবলোকন করে। দু হাতের বাঁধন শক্ত করে মায়রাকে আগলে নেয়। সময় নষ্ট না করে অধরে অধর মেলায়। মায়রা কেঁপে ওঠে। বেশ কিছু সময় পেরোলে ইরফান মায়রাকে ছেড়ে নেশালো চোখে তাকায় মায়রার দিকে। মায়রাও চোখ মেলে তাকায়। ইরফানের দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারে না, দৃষ্টি নামিয়ে নেয়। ইরফান ঢোক গিলে বলে, আই নিড ইউ বাটারফ্লাই রাইট নাও। কথাটা শুনে মায়রা তড়াক করে ইরফানের দিকে তাকায়। ইরফানের কণ্ঠ মায়রার কাছে সেদিনের মাতাল ইরফানের মতো লাগলো। তার শরীর মৃদু কাঁপছে। দৃষ্টি নামিয়ে ইরফানকে ছেড়ে ইরফানের কোল থেকে নেমে দাঁড়ায় মায়রা। মন নষ্ট না করে ইরফানও চেয়ার থেকে উঠে দাঁড়ায়। মায়রা পিছিয়ে যেতে যেতে কাঁপা কণ্ঠে বলে, আর কদিন পর আমাদের বিয়ে। ইরফান ঘোরের মাঝে একটু একটু করে এগিয়ে যায় মায়রার দিকে। একই সুরে বলে, তো হোয়াট, ফার্স্ট ওয়াইফের সাথে ফার্স্ট বাসর, সেকেন্ড ওয়াইফের সাথে সেকেন্ড বাসর। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে পিছিয়ে যেতে থাকে। আমতা আমতা করে বলে, এটা তো বেডরুম নয়। ইরফান সাথে সাথে উত্তর করে, আইল ম্যানেজ। মায়রা তবুও পিছিয়ে যায়। ইরফান প্রশ্ন করে, আমি তোমার কে বার্ড ফ্লাওয়ার? মায়রা ঢোকিরে শুকনো গলা ভিজিয়ে আমতা আমতা করে বলে, হাজবেন্ড। ইরফান তার পায়ের গতি থামায়। এগিয়ে গিয়ে ছাদের দরজা আটকে দেয়, ছাদের লাইট অফ করে দেয়। এরপর মায়রার থেকে খানিকটা দূরত্বে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, আই এম ওয়েটিং ফর ইউ, স্টপ অ্যান্ড কাম। ইরফানের কথায় মায়রা থেমে যায়। ইরফান মৃদু হেসে ডান হাত বাড়িয়ে আবারও মাতাল কণ্ঠে বলে, কাম বার্ড ফ্লাওয়ার। তুমি মায়রা বারবার ঢোকিরে এলোমেলো পায়ে দুপা এগোলে ইরফান টান মেরে মায়রাকে তার কাছে নিয়ে আসে। মায়রা ইরফানের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ে। ইরফান তার ডান হাত দিয়ে মায়রার মুখ উঁচু করে ধরে। মায়রার দৃষ্টি নিচু। ইরফান মৃদু স্বরে বলে, কাঁপছো কেন? মায়রা মাথা নিচু করে রেখেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, সরি। ইরফান মায়রার কথায় সূক্ষ্ম হাসল। হঠাৎই মায়রাকে উল্টো ঘুরিয়ে একটানে মায়রার জামার চেন খুলে দেয়। মায়রা কেঁপে ওঠে। ইরফান মায়রার পিঠে বিদ্যমান কালো তিলটায় ঠোঁট ছোঁয়। মায়রা থেমে থেমে ডাকে, শিশরাজ। ইরফান মায়রাকে পেছন থেকে জড়িয়ে নেয়। কাঁধ থেকে মায়রার ওড়না টান মেরে ছুঁড়ে ফেলে। পেছন থেকে মায়রার গলায় মুখ গুজে মৃদু স্বরে বলে, আই লাইক দিস নিউ নেম। মায়রা ইরফানের বুকে শরীরের ভার ছাড়ে। ইরফান মায়রাকে আগলে নিয়ে মৃদু স্বরে গেয়ে ওঠে, চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। এরপর থেমে যায়। মায়রার মুখ ডান দিকে ফেরায়। হুট করে মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়রা যেটুকু ভর নিজের উপর রেখেছিল সেটুকুও ইরফানের উপর ছেড়ে দেয়। ইরফান পেছন থেকেই দু হাতে মায়রাকে উঁচু করে ধরে এভাবেই কয়েক পা এগিয়ে গিয়ে দোলনার সামনে দাঁড়ায়। এরপর মায়রার ঠোঁটজোড়া ছেড়ে কিছুটা ধাক্কা দিয়ে ফেলে দেয় দোলনার মাঝে মায়রাকে। মায়রা নামতে নিলে ইরফান এক সেকেন্ডও সময় নষ্ট না করে দোলনার ভেতর গিয়ে মায়রাকে জাপটে ধরে। ফিসফিসিয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। আজ দম বন্ধ হয়ে মরে গেলেও এক চুল পরিমাণ ছাড়ছি না। ইরফানের কথাগুলো শুনে মায়রার শরীরে কাঁপন ধরে, কেমন ছটফট করে। ইরফান মায়রাকে ছেড়ে বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়রা ঢোক গিরে মাথা নিচু করে মিন মিন করে। আপনাকে ভয় লাগছে। ইরফান ব্যস্ত হাতে তার পরনের শার্টের বোতাম খুলে মায়রা পিছিয়ে যায়। ভীতু চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান তার শার্ট খুলে ছুঁড়ে ফেলে। মায়রার ডান পা ধরে টেনে তার কাছে আনে। দু হাতে শক্ত করে মায়রাকে জড়িয়ে নিয়ে নরম সুরে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলে, ডোন্ট বি স্কেয়ার্ড, ইউ নো ইউ আর মাই হার্ট, আই ওয়ন্ট হার্ট মাই হার্ট। কথাটা বলে ইরফান মায়রার গলায় গাঢ় চুমু এঁকে একই সুরে বলে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই নিড ইউ বার্ড ফ্লাওয়ার, আইল ডু মাই বেস্ট টু বি এ জেন্টলম্যান উইথ ইউ, ওকে? মায়রা বোধহয় একটু শান্ত হলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে ডান হাতের টান মেরে মায়রার জামা কাঁধ থেকে নামিয়ে দেয়। সময় যত বেরো ইরফান তত মায়রাতে মত্ত হয়। মায়রা কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ায়, শিশরাজ। এলোমেলো ইরফান মায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আওড়ায়, বার্ড ফ্লাওয়ার। মায়রা দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান মায়রার কানের পিঠে চুমু এঁকে মাতাল কণ্ঠে গিয়ে ওঠে,
ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই। মায়রা চোখ বুঝে নেয়। ইরফান আরও খানিক এলোমেলো হলো, মায়রাকে এলোমেলো করতে ব্যস্ত হলো। আজ ইরফান মায়রার সাথে সাথে প্রকৃতিও যেন হঠাৎই এলোমেলো হলো। দমকা হাওয়া ছড়িয়ে পড়ল প্রকৃতি জুড়ে, ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে। ইরফানের সেসব খেয়াল নেই। এতদিনে একটু একটু করে জমিয়ে রাখা সবটুকু ভালোবাসা তার বার্ডফ্লাওয়ারকে মাখাতে ভীষণই ব্যস্ত সে। চোখের উপর আলো এসে পড়ায় মায়রা চোখ মুখ কুঁচকে নেয়। পিটপিট করে চোখ মেলে তাকালে বুঝলো সে বেডের ওপর। নড়াচড়া করতে নিলে শরীরের জায়গায় জায়গায় কেমন চিনচিনে ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। কানে ভেসে আসে ইরফানের কণ্ঠ, কারোর সাথে ইংলিশে অনবরত কথা বলছে। মায়রা বন্ধ চোখের পাতা মেলে ডান দিকে তাকায়। ইরফান ডিভানে বসে পায়ের ওপর পা তুলে কোলের ওপর ল্যাপটপ রেখেছে আর একটু পরপর ইংলিশে কথা বলছে। রাতের কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য চোখের সামনে ভাসতেই মায়রা লজ্জায় কেঁপে ওঠে। লজ্জা মাখা চোখ জোড়া নামিয়ে নেয়। সে রাগী ইরফানকে দেখেছিল, সেই উগ্র বদমেজাজি ইরফানের অনুভূতি পূর্ণ ভালোবাসা দেখেছিল। তবে উন্মাদ ইরফানকে গত রাতে দেখেছে। গত রাতে প্রায় সারা রাত ঝিরঝিরি বৃষ্টি হয়েছে, তার উপর ইরফান দোলনার উপর ছাউনি উঠিয়ে দিয়েছিল। বৃষ্টির পানি, ঠান্ডা বাতাস সাথে ইরফানের উন্মাদনা সব মিলিয়ে মেয়েটাকে কাবু করে নিয়েছে। মায়রা কতবার যে বলেছিল ঘরে আসতে, ইরফান শুনেছিল কিনা? শুধু লালিত চোখ দিয়ে তার দিকে চেয়ে এলোমেলো কণ্ঠে বলেছিল, ইউ আর মাই ফেভারিট ডিশ। এত নড়াচড়া করলে খেতে প্রবলেম হয়, শান্ত থাকো জান। কথাটা ভাবতেই মায়রা কেঁপে ওঠে। এলোমেলো ইরফান আর স্বাভাবিক ইরফান দুটো মানুষকে মেলাতে মায়রা হিমশিম খায়। চোখ বুঝে বিড়বিড় করে, মিথ্যাবাদী একটা লোক জেন্টলম্যান হওয়ার কথা বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে জলহস্তি হয়েছে। ইরফান চোখ ছোট ছোট করে মায়রার দিকে চেয়ে বলে। কি বিড়বিড় করছো? ইরফানের গলা পেয়ে মায়রা ইরফানকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের চোখে চোখ পড়ো, সাথে সাথে চোখ মুখ খিচে নেয়। দ্রুত চাদরের নিচে মুখ লুকায়। ইরফান ভ্রু কুঁচকে বলে, উঠে এসো। মায়রা চাদরের নিচেই চোখ বড় বড় করে তাকায়। তার মাথা খারাপ নাকি? আগামী কয় মাস সে ইরফানের সামনেই পড়বে না মনে মনে ঠিক করে ফেলেছে। ইরফান আবারও বলে, উঠতে বলেছি আমি। মায়রা তবুও কথা বলল না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ওকে, অ্যাগেইন স্টার্ট করছি। এক রাতেই এত অ্যাডিক্টেড হয়েছো যে সকাল না হতেই হাজবেন্ডকে ইনডাইরেক্টলি ডাকছো। ভেরি গুড। মায়রা দ্রুত মুখের উপর থেকে চাদর সরিয়ে চেঁচিয়ে ওঠে, না না, আমি ডাকছি না। ইরফান শার্টের বোতাম খুলতে খুলতে বলে, নো প্রবলেম, আমি তোমার মনের কথা পড়ে নিয়েছি। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান সত্যি সত্যি তার পরনের শার্ট খুলে রাখলো। মায়রা ঢোক গিলে চাদর সহ বেড থেকে নামতে চায়, কিন্তু মাথাটা কেমন ঘুরে ওঠে, সে ঠিক করে বসতেই পারছে না। ইরফান ভ্রু কুঁচকে চেয়ে আছে মায়রার দিকে, ঠোঁট বাঁকিয়ে বলে, টাইম 5 সেকেন্ড। বডিতে কিছু জড়াতে চাইলে ফাস্ট করো, নয়তো উইদাউট ড্রেসে আমার সামনে দাঁড়াতে হবে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আশেপাশে খুঁজে তার কাপড়ের অস্তিত্ব পায় না। ইরফানের খুলে রাখা শার্টটুকুই টেনে নিল কাপা হাতে। এরপর ইরফানের দিকে চেয়ে মিনমিন করে বলে, আপনি যান। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, সব দেখা শেষ, এখন ফালতু টাইম ওয়েস্ট করবে না আমার। মায়রা লজ্জায় চোখ মুখ খিচে নেয়। বহু কষ্টে চাদরের ভেতরে এই শার্টটি পরে নিল। অর্ধেক বোতাম লাগাতেই ইরফান এগিয়ে গিয়ে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান পাত্তা দিল না, দ্রুত পায়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে মায়রাকে নামিয়ে দেয়। মায়রা দু হাতে চাদর খামছে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করেই রেখেই মিনমিন করে বলে ওঠে, আপনি যান প্লিজ। ইরফান মায়রার গলায় হাত দিয়ে উল্টো পিঠে চেক করে, অসহায় কণ্ঠে বলে, জ্বর আসলো কেন তোমার? মায়রা রেগে যায়, মাথা উঁচু করে ব্যঙ্গ করে বলে, অসভ্য লোক আদর করেছেন আমায়, তাই জ্বর এসেছে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, আদুরি তো করেছি, এতে কোনো ডাউট আছে? তুমি টলারেট না করতে পারলে আমার কি দোষ? ইরফানের কথায় মায়রা থতমত খেয়ে যায়, মাথা নিচু করে নেয়। তার মাথা ঘুরছে। চাদরের ভেতর হাত রেখে ইরফানকে ঠেলে বলে, আপনি যান। ইরফান মায়রার পেছনে হাত দিয়ে টান দিয়ে চাদর ছুঁড়ে ফেলে। মায়রা চেঁচিয়ে ওঠে, লজ্জা ঢাকতে দ্রুত ইরফানকে দু হাতে জড়িয়ে ধরে। ইরফান ঢোকিরে দু হাতে মায়রাকে জড়িয়ে নিয়ে বলে, এভাবে কাছাকাছি ঘেসলে অ্যাগেইন লজ্জা ভাঙানোর মিশনে নামবো। মায়রা বারবার শুকনো ঢোকিরে ইরফানকে ছেড়ে দাঁড়ায়, দু হাতে পরনের শার্ট টেনে ধরে, মাথা নিচু করে বলে, এখান থেকে যান। ইরফান এগিয়ে আসতে নিলে মায়রা দ্রুত ডান দিকে যায়। এরূপ কি শুরু করেছে? তার কান্না পাচ্ছে।
ইরফান মায়রার মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলায়। তার শার্ট বারবার কাঁধ থেকে বেয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আর মায়রা টেনে তুলছে। হাঁটুর উপর পর্যন্ত শার্টে অবস্থান। ইরফান বিড়বিড় করে। ভেরি লিটল গার্ল। মায়রা এখনো ইরফানকে তার দিকে এগিয়ে আসতে দেখে মাথা উঁচু করে থেমে থেমে বলে। এগোচ্ছেন কেন? ইরফান ভ্রু কুচকে বলে। তোমার শাওয়ার নিতে হেল্প লাগবে? কাম। মায়রা চোখ বড় বড় করে বলে। মনেও লাগবে না, আপনি যান অসভ্য লোক। ইরফান তবুও এগোয় মায়রার দিকে। মায়রা আর এক পা পেছন দিকে দিলে পা বেঁধে ঠাস করে বাথটাবের ভেতর পড়ে যায়। বাথটাব ভর্তি পানি। মায়রা সারা শরীর জ্বলে উঠল, সাথে গায়ে জ্বর থাকায় শীত লাগলো একটু একটু। মায়রা দাঁতে দাঁত চেপে সহ্য করে। ইরফান এগিয়ে এসে টলমলে পানির ভেতর ভেজা স্বচ্ছ জলজল করা মায়রাকে দেখে কেমন ঘেমে যায়। শুকনো ঠোঁট জোড়া জিভ দিয়ে ভেজায়। মায়রা ইরফানের শার্টটুকু টেনে টেনে ঠিক করে। পানির ভেতর থেকে ওঠার জন্য দাঁড়াতে নিলে ইরফান মায়রাকে নিয়ে ঠাস করে শুয়ে পড়ে। মায়রা বুঝতেই পারেনি, বেচারি চেঁচিয়ে ওঠে, ঠেলে ইরফানকে সরাতে চায়। ইরফান মায়রার গলায় নাক ঘষে বিড়বিড়িয়ে বলে। তুমি এত বিউটিফুল কেন বার্ড ফ্লাওয়ার? মায়রার দেহ জুড়ে রাতের মতো সেই অনুভূতিরা আবারও এসে ভিড় করে। ইরফান ডান হাতে মায়রার পরনের শার্টের বোতাম খুলতে শুরু করে। মায়রা দু হাতে ইরফানের হাত আটকে কাঁদো কাঁদো মুখ করে বলে। দয়া করে আমাকে ছাড়ুন। ইরফান মায়রার দিকে তাকায়, মায়রাও তাকায় ইরফানের দিকে। এটুকু সময় ইরফানের চোখ দুটো কেমন লাল হয়েছে দেখে মায়রার অবাক লাগে। কাল রাতেও ইরফানের চোখ ভীষণ লাল ছিল। ইরফান মায়রার দু চোখের পাতায় চুমু আঁকল। মায়রা চোখ বুঝে নেয়। ইরফান মায়রার হাত সরিয়ে মায়রার শার্টের বোতামগুলো খুলে দেয়। দু হাতে মায়রাকে টেনে নিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে। মাই বার্ড ফ্লাওয়ার, আমি তোমাকে একটা মেডিসিনের দোকান কিনে এনে দেবো। ইউ উইল রিকভার সুন। কথাটা বলে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রাও যেন তার সব ব্যথা ভুলতে বসল। শরীরের জ্বলুনি জ্বরে কাবু মেয়েটা দ্বিতীয়বার ইরফানকে সামলাতে হিমশিম খায়। সময়ের সাথে সাথে ইরফানের উন্মাদনায় মায়রা এক পর্যায়ে ফুপিয়ে ওঠে। ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রা গুটিয়ে নেয় নিজেকে। ইরফান মায়রাকে টেনে জড়িয়ে ধরল, বহু কষ্টে উচ্চারণ করলো। ইটস ওকে, স্টপ করেছি। মায়রা ইরফানের বুক থেকে মাথা তুলে ইরফানের দিকে তাকায় ভেজা চোখে। ইরফান অসহায় চোখে চেয়ে আছে মায়রার দিকে। মায়রার মায়া হলো, মাথা নিচু করে মিনমিন করে বলে। এখানে না, ঘরে চলুন। ইরফান মায়রার আশকারা পেয়ে দ্রুত মায়রাকে টেনে নেয় নিজের দিকে। মায়রার উন্মুক্ত কাঁধে গাঢ় চুমু এঁকে বিড়বিড়িয়ে বলে। নো নিড, টাইম ওয়েস্ট হবে। কথাটা বলে মায়রাকে আর কিছু বলার সুযোগ দিল না। আবারও মায়রাতে মত্ত হলো। এলোমেলো কণ্ঠে বেশ কয়েকবার উচ্চারণ করলো। ইউ আর এ গুড গার্ল। তোমাকে অনেকগুলো ডক্টর দেখাবো অ্যান্ড মেডিসিনের মাঝে ডুবিয়ে রাখবো। ওকে যান। ইরফানের এই নতুন নেওয়া নামটায় মায়রা তীব্র অনুভূতির জোয়ারে ভাসে। ইরফানের পাগলামিতে ঘেরা কথাগুলো শুনে মায়রা ব্যথাতুর মুখে না চাইতেও হেসে ফেলে। ইরফান দ্বিতীয়বারের মতো বেসামাল হলো। স্থান কাল পাত্র সব ভুলে শুধু তার বার্ড ফ্লাওয়ারকে নিখুঁত ভালোবাসায় ঢেলে দিতে উদ্গ্রীব হলো। খাওয়া শেষে ইরফান মায়রাকে কোলে করে বেডে শুয়ে দেয়। মায়রা কম্বলের মাঝে নিজেকে লুকিয়ে ফেলে। জ্বর ভালোই এসেছে বোধহয়, মাথা ব্যথা করছে। ইরফান শার্ট প্যান্ট পরে রুম থেকে বেরিয়ে রিতাকে খাবার দিয়ে যেতে বলে। বেশ কিছুক্ষণের মাথায় রিতা নুডলস রান্না করে ইরফানের হাতে দিয়ে যায়। ইরফান দরজা আটকে দেয়। হাতে নুডলসের বাটি নিয়ে মায়রার পাশে বসে মৃদু স্বরে ডাকে। বার্ড ফ্লাওয়ার। মায়রার কোনো সারা শব্দ পায় না, কোনো নড়াচড়াও পায় না। হাতের বাটি বেড সাইড টেবিলের উপর রেখে মায়রার মুখ থেকে কম্বল সরিয়ে দিলে দেখলো মায়রা ঘুমিয়ে গিয়েছে। চোখ মুখ কেমন ফোলা ফোলা, নাকের পাটা লাল, পুরো মুখ সহ গলার জায়গায় জায়গায় লাল দাগ, ঠোঁটের কোণে ক্ষত। ইরফান অসহায় চোখে মায়রাকে অবলোকন করলো। মায়রার পাশে শুয়ে মায়রাকে জড়িয়ে নিল নিজের সাথে। যদিও বেশ গরম পড়েছে, ইরফান ঘেমেও গিয়েছে, তবুও কম্বলের মাঝে গিয়ে মায়রাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। মায়রা একটু নড়ে চড়ে ওঠে, চোখ মুখ কোচকায়। ইরফান মায়রার মুখে ছোট ছোট চুমু আঁকলো, ঠোঁটের কোণে চুমু আঁকলো। মায়রার ঘুম হালকা হয়। চোখের পাতা টেনে খুলে মায়রার সামনে ইরফানকে দেখে লজ্জায় চোখ মুখ খিচিয়ে বুঝে নেয়। ইরফান বোধহয় বুঝল, ঠোঁট বাঁকিয়ে হাসল। মায়রাকে কম্বলের ভেতর পেঁচিয়ে সেভাবেই মায়রাকে নিয়ে উঠে বসল। মায়রা মিনমিন করে বলে, আমাকে ছেড়ে দিন। ইরফান তার কোলে মায়রার পিঠ ঠেকিয়ে বসায়। বেডসাইড টেবিলের ওপর থেকে নুডলসের বাটি হাতে নিয়ে মৃদু স্বরে বলে, ফার্স্ট হাঁ করো, মেডিসিন নিতে হবে। মায়রা তার দুর্বল শরীরটাকে নিয়ে মোচড়ামুচড়ি করে বলে,
আপনি এখান থেকে যান, আমি একা খাবো। ইরফান মায়রাকে তার সাথে শক্ত করে ধরে বলে। নো। কথাটা বলে মায়রার মুখের সামনে নুডলস ধরে। মায়রার শরীর খারাপ লাগছে, কথা বাড়ানো না আর। এই লোকটাকে বলেও লাভ নেই। চুপচাপ ইরফানের হাত থেকে খাবার মুখে পুরে জ্বরের মুখে এত বিশ্রী স্বাদ লাগলো, মুখে হাত দিয়ে উকি করে। ইরফান দ্রুত বা হাত মায়রার কপালে ঠেকিয়ে তার কাঁধে মায়রার মাথা ঠেকিয়ে রাখে। মায়রা চোখ বুঝে রেখেছে, গাড়ির একপাশে খাবারটুকু জমিয়ে রেখেছে। ইরফানের চোখে মুখে অসহায়ত্ব, ভীষণ গিল্টি ফিল হলো তার। মায়রার গালে ঠোঁট চেপে অপরাধী গলায় বলে, সরি বার্ড ফ্লাওয়ার। মায়রা মুখ থেকে খাবারটুকু বের করে বাটিতে রেখে দেয়। এরপর ইরফানের দিকে তাকায়, উকি করায় চোখের কোণের পানি চলে এসেছে। চোখ নামিয়ে মিন মিন করে বলে, আমি কিছু খাবো না, আপনি এখান থেকে যান। ইরফান বিরক্ত হয়, বারবার এই কথা শুনতে ভালো লাগছে না তার। হাতের বাটি বেড়ের ওপর রেখে দু হাতে মায়রাকে জড়িয়ে নেয়, মৃদু স্বরে বলে। কি খেতে চাও? এনে দিচ্ছি আমি। মায়রা ছোট করে বলে, কিছু না। খেতে হবে, খালি পেটে মেডিসিন নেওয়া যাবে না। মায়রা জেদি স্বরে বলে। আমি কিছু খেতে চাই না। ইরফান ভ্রু কুঁচকে বলে, মা হতে চাও? মায়রা ইরফানের ঘোরানো প্রশ্ন না বুঝেই ঠাস করে বলে পারে, হ্যাঁ অবশ্যই। ইরফান হেসে ফেলল। মায়রা জিভ কাটে, না বুঝেই ভুলভাল বলে ফেলেছে। ইরফান মায়রার চুলের ভাঁজে চুমু এঁকে ঠোঁট বাঁকিয়ে বলে, মেডিসিন না নিলে হয়ে যাবে, বাট আমি এখন বাবা হতে চাইছি না, কজ ইউ আর ভেরি লিটল গার্ল। মায়রার এত লজ্জা লাগছে, ইরফান মায়রাকে বেডে শুইয়ে দিয়ে উঠে দাঁড়ায়। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে ওয়ালেট নিয়ে পেন্টের পকেটে রাখতে রাখতে বলে, বার্ড ফ্লাওয়ার দেখতে লিটল গার্ল হলেও মনের দিক থেকে অনেক বড়। আই অ্যাম ইমপ্রেসড। মায়রার কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটা তাকে সারাদিন লজ্জা দেয়। হাতের কাছে একটা কুশন পেয়ে ইরফানের দিকে ছুঁড়ে মেরে বলে, অশুভ লোক, আপনি বের হন এই ঘর থেকে। ইরফান বা হাতে কুশনটি ক্যাচ ধরে নেয়। বাইরে যেতে যেতে হাতের কুশনটি ডিভানের ওপর রেখে দেয়। একবার পিছু ফিরে বলে, 5 মিনিটে আসছি, ওয়েট। মায়রা কম্বলের ভেতর থেকে মুখ বাঁকায়। এই লোক বেরোলেই সে দরজা আটকে দেবে, অসভ্য লোক একটা। ইরফান চলে গেলে মায়রা উঠে বসে। সাথে সাথে তার মাথা চক্কর দিয়ে ওঠে। দুর্বল শরীর নিয়ে আর বেড থেকে নামল না। কম্বল মুড়ি দিয়ে আবারও শুয়ে পড়ে। অনেকদিন পর এমন জ্বর এসেছে তার, তাই বেশি খারাপ লাগছে। ইরফান প্রায় 10 মিনিটের মাথায় আবারও তার ঘরে আসে। এত সকালে সেরকম কিছু পাচ্ছিল না, তবুও বেশ কয়েকটা ঝাল ঝাল আইটেম কিনে এনেছে। হাতের প্যাকেটগুলো টেবিলের ওপর রেখে মায়রার দিকে এগিয়ে গেলে দেখলো মায়রা ঘুমিয়েছে আবারও। সে বুঝলো মায়রার উইকনেসের কারণে এমন হচ্ছে। খাবারগুলো একটা বাটিতে ঢেলে মায়রার পাশে বসে মৃদু স্বরে ডেকে মায়রাকে জাগায়। মায়রা পিট পিট করে চোখ মেলে তাকায়। মায়রার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। অসুস্থতায় মেয়েটা ঠিক করে তাকাতে পারছে না। ইরফান দু হাতে মায়রাকে উঁচু করে জড়িয়ে নিল, কানের পিঠে চুমু এঁকে বলে, আই এম রিয়েলি সরি বার্ড ফ্লাওয়ার। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। ডান হাতে ইরফানের পিঠে রাখে ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে খাবারটুকু মায়রাকে খাইয়ে দেয়। মেয়েটি বেশ কসরত করে সময় নিয়ে খায়। এরপর ইরফান যা যা ওষুধ দিল সবগুলো খেয়ে নেয়। ইরফান সব ঠিক করে রেখে মায়রাকে নিয়ে শুয়ে পড়ে কম্বলের মাঝে। মায়রা ইরফানকে ঠেলে বলে, আপনি পাগল নাকি? এখন তো গরম, আর আপনি ফ্যান ছাড়া উল্টে কম্বলের মধ্যে আমার গরম হাওয়া শরীরের সঙ্গে লেপ্টে থাকছেন। সরুন, পাশের রুমে গিয়ে ফ্যান দিন। ইরফান মায়রাকে আরো শক্ত করে ধরে মৃদুস্বরে বলে, ডোন্ট টক, ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও, এমনিতেই সারা রাত ঘুমাতে দাওনি। মায়রা চোখ বড় বড় করে তাকায়। কত বড় খারাপ লোক, তার উপর দোষ চাপাচ্ছে, বিড়বিড় করে। অসভ্য লোক একটা। কাটা একটা 40-এর ঘরে। ইরফান ঘুম থেকে উঠে দেখলো সে পুরো ভিজে গিয়েছে। মায়রার গলা চেক করলো, দেখলো মায়রাও ঘেমে গিয়েছে। ইরফান তাদের উপর থেকে কম্বল সরিয়ে ফেলে। মায়রার কপাল চেক করে দেখলো জ্বর নেই। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে। বেড থেকে নেমে ঘরের ফ্যান ছেড়ে দেয়। এসি দিল না, মায়রার সহ্য হয় না বলে। এরপর সে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। বেরিয়ে এসে জোহর নামাজ পড়ে নিয়ে রেডি হয়। 3টা থেকে ভার্সিটিতে ক্লাস আছে, এরপর অফিস যেতে হবে। পুরোপুরি রেডি হয়ে মায়রার গলা আরেকবার চেক করে। মুখ নামিয়ে মায়রার কপালে একটা চুমু এঁকে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিং টেবিলে তারেক নেওয়াজ খাচ্ছিল। ইরফান তার বাবার পাশের চেয়ারে বসলে রুমা নেওয়াজ ইরফানের প্লেটে খাবার তুলে দেয়। রুমা নেওয়াজ মায়রার কথা জিজ্ঞেস করলে ইরফান বলে, ও ঘুমিয়েছে, উঠলে ওকে খাইয়ে দিও আম্মু। রুমা নেওয়াজ সম্মতি নিয়ে রান্নাঘরের দিকে যায়। ইরফান দ্রুত খাবার খেতে শুরু করে। তারেক নেওয়াজ খাওয়ার মাঝে ইরফানের দিকে চেয়ে ভাবে মায়রার জ্বর কেন আসলো, তার ছেলে আবার মারলো না তো।
ইরফানকে একদম বিশ্বাস নেই। অতপর তারেক নেওয়াজ চিন্তিত কণ্ঠে বলল, মায়েরা আম্মুকে আবার মেরেছে নাকি? জ্বর বাঁধলো কিভাবে? ইরফান মুখের খাবারটুকু গিলে ভাবলেশীন ভাবে বলে, তোমাকে দাদা বানানোর মিশনে নেমেছিলাম। দিস কজ দ্য ফিভার। তারেক নেওয়াজ ছেলের কথায় খুক খুক করে কেসে ওঠে, চোখ বড় বড় করে বলে। মানে? ইরফান তার বাবার দিকে চেয়ে বলে, তুমি চাইলে আমার পার্সোনাল কোচিংয়ে ভর্তি হতে পারো। দাদা কিভাবে হয় এটা ক্লাস করানো হবে। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন ছেলের দিকে। ইরফানের সেসব হেলদোল নেই, যেন সে খুব সিরিয়াস কথা বলছে। তারেক নেওয়াজ দাঁতের দাঁত চেপে বলে, অসভ্য ছেলে, তুমি আমার ছেলে হয়ে আমাকে ক্লাস করাতে চাইছো? আমি না জানলে তুমি জন্মালে কিভাবে? ইরফান ভ্রু কুচকে বলে। জানো, তাহলে মানে মানে করছিলে কেন? স্ট্রেঞ্জ। তারেক নেওয়াজ হতাশ চোখে তাকিয়ে রইল নিজ ছেলের পানে, বিড়বিড় করলো, ছেলেটা আমার, আর হয়েছে পাশের বাসার বেয়াদব দ্বীপ জলের মতো। এসব মানা যায় না। রুমা নেওয়াজ রান্নাঘর থেকে বেরিয়ে তারেক নেওয়াজকে খাওয়া বাদ দিয়ে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে, খাচ্ছ না কেন? ইরফান তার খাওয়া শেষ করে দ্রুত বেরিয়ে যায়। তারেক নেওয়াজ ছেলেকে দেখলো, এরপর তার স্ত্রীর পানে চেয়ে বলে, আচ্ছা রুমা, হসপিটালে বাচ্চাদের যে নিউবর্ন সার্জারি রুমে রাখা হয়, ওখান থেকে কোনোভাবে আমাদের ছেলে কারো সাথে বদল টদল হয়নি তো? রুমা নেওয়াজ অদ্ভুত চোখে তাকালেন স্বামীর পানে, রেগে বলেন, একদম আজে বাজে কথা বলবে না। আমি আমার ছেলেকে পেটে ধরেছি, আর তুমি তাকে অস্বীকার করতে চাইছো? নিশ্চয়ই আমার ছেলেটা অফিসে একটু লেট করেছে বলে এসব ফালতু কথা বলছো। তোমাকে খেতে হবে না, দাও। কথাটা বলতে বলতে তারেক নেওয়াজের সামনে থেকে ভাতের প্লেট নিয়ে চলে যায়। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন, হতাশ কণ্ঠে বলে, ছেলে বউ সবাই আমার সাথে এমন শত্রুদের মতো আচরণ করছে কেন? শুদ্ধ গ্রামে ছিল, আগামীকাল তার বিয়ে, মূলত গ্রাম থেকেই সে আসবে। এখন বাজে রাত 10টা, অথচ সে ফারার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই বিয়ের চক্করে সে দুদিন ফারাকে দেখতেই পারেনি, আর সহ্য করা যাচ্ছে না। এসব কি শাস্তি ভাই? কালকে বিয়ের সময় বিয়ে করবে, আজ দেখতেই হবে তার বউটাকে, কিন্তু সে বাড়ির ভেতরে যাবে কিভাবে? জামাই বিয়ের আগের দিন রাত্রে বাড়িতে এসেছে, এটা জানলে সবাই তাকে কি ভাবে? না, ফারার কত কাজিন আছে, তার একটা মান সম্মান আছে না? ভাবনা রেখে সে প্রাচীর টপকানোর বুদ্ধি আটল। সেই বুদ্ধি অনুযায়ী সত্যি সত্যি শুদ্ধ প্রাচীর টপকে ফারাদের বাড়ির ভেতর প্রবেশ করে। ফারা থাকে দোতলায়, ব্যালকনির উপরের অংশটা ফাঁকা। শুদ্ধ বেশ কসরত করে ব্যালকনিতেও পৌঁছানো, কিন্তু দুঃখের বিষয় হলো ফারার ঘরে ফারার সব কাজিনদের নিয়ে বসেছে। শুদ্ধ অসহায় চোখে তাকালো, পকেট থেকে ফোন বের করে ফারার নাম্বারে একটা মেসেজ দেয়। ফাঁকে একটু বেলকনিতে আসো তো। ফারার পাশেই ফোন ছিল, টুম করে মেসেজ বাজলে ফারা ফোন চেক করে। শুদ্ধর মেসেজ দেখে ভাবলো হয়তো কথা বলবে কলে, এজন্য বলছে। ফারার বা হাতে মেহেদি দেয়া, ডান হাতে দিত এখন। ভাবলো শুদ্ধর সাথে কথা বলে এসে দিবে। ডান হাতে ফোন নিয়ে তার কাজিনদের মাঝ থেকে উঠে ব্যালকনিতে পা রাখে। সাথে সাথে শুদ্ধ ফারাকে টেনে দরজার আড়ালে নিয়ে কোনো কথা ছাড়াই ফারার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ফারা চোখ বড় বড় করে তাকায়, ছটফট করে। হাত থেকে ফোন পড়ে যায়, দু হাতে শুদ্ধকে ঠেলে সরাতে চায়, কিন্তু ব্যর্থ। যখন বুঝলো এটা শুদ্ধ, তখন একটু শান্ত হয়। শুদ্ধ বেশ অনেকটা সময় পর ফারাকে ছেড়ে দেয়। ফারা ছাড়া পেয়ে সমানে কাশতে থাকে, কাশতে কাশতে তার চোখ বেগ থেকে পানি গড়ায়। তার কাজিনরা এগিয়ে আসার আগেই শুদ্ধ দ্রুত ব্যালকনির দরজা আটকে দেয়। এগিয়ে গিয়ে ফারাকে জড়িয়ে ধরে অপরাধীর ন্যায় ফিসফিসিয়ে বলে, সরি পাখি। ফারা স্বাভাবিক হতেই পারছে না। শুদ্ধ অসহায় চোখে তাকালো। টেনশনে সে অনেকগুলো সিগারেট খেয়ে ফেলেছিল, এরপর নিজেকে সে ফ্রেশ করবে তার খেয়াল ছিল না। দরজার ওপাশ থেকে ফারা কাজিন দরজা ধাক্কিয়ে বলে, এই ফারাও, কি হয়েছে, ঠিক আছিস? ফারা বহু কষ্টে নিজেকে সামনে বলে, তোরা ঠিক আছে, তোরা ছাদে যা, আমি একটু পর আসছি। ওপাশ থেকে আবারও বলে, কিন্তু তুই ফারাও। রক্ত কণ্ঠে বলে, যা তোরা। ফারার কাজিনরা আর কিছু বলল না, সব রুম থেকে বেরিয়ে যায়। ফারার রেগে শুদ্ধকে গায়ের জোরে ধাক্কা দেয়। এত রাগ লাগছে তার, কাশতে কাশতে গলা ছিঁড়ে গিয়েছে তার। শুদ্ধ কিছু বলার আগেই ফারা দরজা খুলে ঘরের ভেতর গিয়ে দরজা আটকাতে চায়, কিন্তু শুদ্ধ শক্তির সাথে পারল না। শুদ্ধ দরজা ধাক্কা দেয়, ফারা দুপা পিছিয়ে যায়। শুদ্ধ ঘরের ভেতর গিয়ে আগে ফারার ঘরের দরজা আটকে দেয়, এরপর ঘরের লাইট অফ করে দেয়। ফারা চিৎকার করে বলে, তুমি যাবে এখান থেকে? শুদ্ধ দ্রুত ফারাকে জড়িয়ে ধরে বলে, সরি পাখি, এই যে কান ধরছে, আর জীবনে এমন ভুল হবে না। তোমার টেনশনে সব ভুলে গিয়েছিলাম।
ফারা মুষ্টামুষ্টি করে, এই লোকটা জীবনেও শুধরাবে না। শুদ্ধ ফারাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি চাইলে কান ধরে উঠবোস করব। আমার কথা শোনো, আমি ভীষণ কষ্ট পেয়েছি, এত রাতে গ্রাম থেকে চলে এসেছি, ভালোবাসি তোমাকে। ফারা বোধহয় একটু শান্ত হলো। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেললো। কত বড় কেলেঙ্কারি করে ফেলেছে। এমনিতেই তার বউ এইটুকুতেই ধানি লঙ্কার মতো জ্বলে ওঠে, এর উপর আবার সেই ভুলভাল কাজ করেছে।